হ্যালো এভরিওয়ান, আমি কল্যাণ স্যার আর তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল চেঞ্জার। তো আজকে আবার আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব সলিড কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা হলো একটা একক কোষ বা ইউনিট সেলে কণার সংখ্যা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো সেই ক্যালকুলেশন আজকের আমরা শিখে যাব। আর ডেফিনেটলি এই পুরোপুরি আমরা যদি ভিডিওটা দেখি তাহলে এই ভিডিওটা শেষ করার সঙ্গে সঙ্গেই আমাদের কোনো এই রকম ধরনের ক্যালকুলেশন আমাদের মনের মধ্যে কিন্তু কোনো সংশয় তৈরি করতে পারবে না। হ্যাঁ, প্রথমেই ভিডিও শুরু করার আগে যেটা বলবো যে চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ ভালোবাসা সাধারণত বিতরণের মাধ্যমেই আমরা সাধারণত জানি বাড়তে থাকে। তো সেই রকমই এই ভিডিওটা সাধারণত তোমরা নিজেদের বন্ধুদের মাধ্যমে উপকারে যাদের লাগে তাদের জন্য শেয়ার করো। আর যদি উপকার ন্যূনতম তোমাদের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, যেটা কোনো তার জন্য কষ্ট লাগে না, যেটা হলো লাইক, সে লাইকটা করো। তো প্রথমেই আমি কথা না বাড়িয়ে পুরো টপিকে যাই। প্রথমে আমরা যেটা দেখব, আগে একটা একক কোষের কতগুলো কণা আছে সেগুলো জানতে গেলে তোমাকে যেটা জানতে হবে কতগুলো নিয়ম। সেই নিয়মটা কি, ওই কণাটা অ্যাকচুয়ালি কতগুলো একক কোষের আমরা সাধারণ কণা হিসাবে দেখতে পাবো। সাধারণ কণা মানে কি, সেগুলো সবার সাথেই ওই কণাটা যেমন ওই একক কোষের মধ্যে আছে, এছাড়া আরও কত একক কোষের অভ্যন্তরে ওই কণাটা প্রবেশ করে আছে সেটা তোমাকে জানতে হবে। তার জন্য আমরা যদি দেখি, খেয়াল করি, তাহলে দেখতে পাবো, দেখো এখানে যে একক কোষের কথাটা বলা হচ্ছে, এখানে একক কোষের যে মধ্যবর্তী যে কণাটি আছে, এই মধ্যবর্তী যে কালারের আমরা এখানে দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের একটা কণা আছে, যে কণাটি এখানে 8টা টোটাল একক কোষের সাথে তারা শেয়ার করছে। অর্থাৎ 8টি একক কোষের ঘনকাকার যে একক কোষ আছে তার কমন পয়েন্ট বলতে পারো, কমন পার্টিকেল হিসেবে এর দেখতে পাই। যদি এইরকম ধরনের কোনো কণা থাকে তাহলে সেক্ষেত্রে যদি আমি এটাকে আরও বুঝতে চেষ্টা করি, তাহলে এক একটা একক কোষ কত করে পাই ভালো করে দেখা যাক এই কণাটা অ্যাকচুয়ালি কীভাবে শেয়ার করেছে। যদি আমরা দেখি, দেখো এখান থেকে 4টা একক কোষ অটোমেটিক্যালি বেরিয়ে এলো, তার মানে 4 ভাগে বিভক্ত হয়ে গেল, এবং উপর থেকেও দেখো 4টা ভাগে বিভক্ত হয়ে গেল। এরপর তুমি যে কোনো একটা ইউনিট সেলে যদি তুমি চিন্তা করো তাহলে দেখো ওটা 1-এর 8 অংশ করে প্রত্যেকটা একক কোষ, প্রত্যেকটা ঘনক যেগুলো আছে সেটা পেয়েছে। তার মানে এটা গেল একটা, আমরা সাধারণত যেটা দেখব সেটা হচ্ছে কৌণিক বিন্দুতে যদি থাকে, কৌণিক বিন্দুতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে এরকম পাওয়া যায়। এবার আসবো আমরা যে পৃষ্ঠকেন্দ্রে অর্থাৎ ফেস সেন্টার যেটা অ্যাটম, সেগুলোর ক্ষেত্রে কি হয়, যদি পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা হয় তাহলে সেটি কিন্তু দুটি একক কোষের সাধারণ কণা হিসেবে থাকে। তো এই দুটি ঘনকাকার একক কোষের যদি সাধারণ কণা হয় তাহলে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ তাতে দেখো এটিকে দুভাগে বিভক্ত হয়ে গেলে এক একটি একক কোষ যেটি আছে সেটি কিন্তু অর্ধেক অংশ করে পায়, অর্থাৎ হাফ করে পায়। তাহলে এদের অবদান যদি আমি বলি তাহলে একটা ইউনিট সেল ক্ষেত্রে হাফ হবে। এরপরে আমরা চলে যাব বডি সেন্টার যেটা অ্যাটম আছে। বডি সেন্টারের ক্ষেত্রে দেখো তোমরা দেখতে পাচ্ছ পুরো কণাটাই একটা একক কোষের মধ্যে, একক কোষের মধ্যে কণাটি কিন্তু কারোর সাথে কোনো একক কোষের সাথে কিন্তু ভাগ হয়নি, যার জন্য এটা পুরোটাই কন্ট্রিবিউশন কত হবে, এর 1 হবে। অর্থাৎ এইভাবে আমরা সাধারণত দেখতে পাই। এছাড়া আরও একটি প্যাটার্ন আছে যেটি আমরা দেখতে পাই, সেটা হলো এজ সেন্টার। যদি কোনো কণা কোনো একক কোষের যে কিনারা আছে, বাহু আছে, সেই বাহুতে থাকে তাহলে সে 4টি একক কোষের সাধারণ কণা হিসেবে বিবেচনা করা যেতে পারে বা বিবেচিত হয়। এক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে সেক্ষেত্রে এই যে পার্টিকেলটি আছে, সেই পার্টিকেলটি এখানে কিন্তু 4টি ইউনিট সেল ঘনকাকার যেগুলি আছে সেই ঘনকাকারগুলি পুরোপুরি সাধারণ একটি কণা হিসেবে বিবেচনা করা হয়েছে। আমরা যদি দেখি এটাকে 4টি ভাগে ভাগ করে দিলে প্রতিটি একক কোষ 1-এর 4 করে পাবে। দেখো এখানে দুটো ভাগ হয়েছে, এরপরে আবার উপরের দিকেও দুটো ভাগ হবে, তার মানে পুরো কণাটা অ্যাকচুয়ালি 4 ভাগে বিভক্ত, মানে একটি কণা একটি একক কোষে ও 1-এর 4 অংশ করে কণাগুলি থাকবে। এরপর আমরা পুরোপুরি টপিকে চলে যাব। যদি আমাদেরকে আদিম সরল কোষ যেটাকে বলে, একটা ইউনিট সেল যখন কিউবিক হয়, তো কিউবিক যে ল্যাটিস তৈরি হয়েছে, তো সেক্ষেত্রে আমরা সাধারণত দেখব যেটা, যে যদি সরল একক কোষ আমরা পেয়ে থাকি, যদি ঘনকাকার যে সরল একক কোষ হয়, সেই একক কোষের ক্ষেত্রে যদি আমরা এখানে কণার সংখ্যা নির্ণয় করি তাহলে সরল ঘনকাকার একক কোষে কণার সংখ্যা কটা। তো তার জন্য আমাদেরকে যেটা আমরা সাধারণত ডায়াগ্রাম পেয়ে থাকি, তাতে আমরা জানি কোনো একটা যখন সরল তৈরি হয় তাহলে 8টি মাত্র তার ল্যাটিস পয়েন্ট থাকে এবং 8 কোণে তার 8টি অবস্থান থাকবে যেখানে কণাগুলির অবস্থান দেখানো যেতে পারে। অর্থাৎ ঘনকের 8টা বিন্দুতেই কণাগুলো অবস্থান করে আছে। তোমরা দেখতে পাচ্ছ 8টা কণা আছে। তো 8টা কণা, এই 8টা কণা কিভাবে থাকে, আমরা বলেছিলাম কর্নারে থাকলে 1-এর 8 অংশ করে প্রত্যেকে পাই। তাহলে 1-এর 8 অংশ করে যদি পাই, দেখো এটা আবার 4 ভাগ, হ্যাঁ এইভাবে আমরা যদি কাটিং করি তাহলে পুরো ইউনিট সেলটা সরল, দেখো 4 ভাগ, এই পুরো। তারপরে এবার এলো
টোটাল নিচের 4 ভাগ মোট 8 ভাগ, অর্থাৎ পুরো কেলাসটা যেটা পুরো ইউনিট সেলে যেটা আমরা দেখতে পাবো, তো এখানে কর্নারে যে কণাগুলো থাকে একের 8 অংশ করে পাই। তার মানে প্রিমিটিভ যে কিউবিক সেল যেটা আছে, অর্থাৎ প্রিমিটিভ যে ইউনিট সেল আছে, সেই ইউনিট সেলে আমরা সাধারণত বুঝি যেটা কর্নারের কণা ছাড়া আর কোথাও কিন্তু কণার অবস্থান হয় না। তাহলে যদি সেটি হয় তাহলে ওই কর্নারের কণাগুলো একের 8 অংশ করে পেয়েছি আমরা মোট। আবার এখানেও ছবিতে দেখতে পেলাম যে একটি ঘনকে কিন্তু 8টি অবস্থান এরকম আছে। তাহলে যদি প্রত্যেক অবস্থানে যদি একের 8 অংশ করে পেয়ে থাকে তাহলে টোটাল কত পাবে? তো টোটাল যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে টোটাল কত পাওয়া যাবে তার ক্যালকুলেশন যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে? একের 8 ইন্টু 8 সমান 1। এবার আসবো আমরা সেকেন্ড, যেটা হচ্ছে বডি সেন্টার কিউবিক ইউনিট সেল হয়। তো দেহ কেন্দ্রিকের ক্ষেত্রে কণা কোথায় থাকে? 8 কোণে 8 জায়গায় যেটা আছে সেখানে থাকবে, এবং দেখো দেহের মধ্যিখানে একটা থাকবে, অর্থাৎ দেহ কেন্দ্রিক মানে দেহের অভ্যন্তরে। তো সেক্ষেত্রে যদি আমি কণাগুলোর অবস্থানের কথা ভাবি তাহলে 8 কৌণিক বিন্দুতে যারা থাকে তারা একেটার অংশ, এবং মাঝখানে যেটি থাকে সেটি একটি। তাহলে এইভাবে একের 8 অংশকে জুড়ে দাও যদি, তাহলে দেখতে পাবে তোমরা পুরো একটা কণা পেয়ে গেলে, এবং মধ্যবর্তী অবস্থানে যেটা দেহকেন্দ্রে ছিল সেটা একটা কণা। তার মানে টোটাল কণার সংখ্যা হয়ে গেল 2। দেহকেন্দ্রিক কণা যেটা আছে, দেহকেন্দ্রিক যে ইউনিট সেল আছে তাতে কণার সংখ্যা কত হয়ে গেল? 2 হয়ে গেল। অর্থাৎ বডি সেন্টার কিউবিক ইউনিট সেল যেটা আছে তার ক্ষেত্রে কণার সংখ্যা 2। আমরা এইভাবে কিন্তু 1+1 করে আমরা করতে পারি, অর্থাৎ টোটাল 2 এখানে তার ইউনিট সেলের মধ্যে টোটাল নাম্বার অ্যাটম। এরপর আমরা যদি এখানে ক্যালকুলেশনটাও ভালো করে বুঝে নিই, দেখো এই 8টা কর্নার ছিল, একের 8 করে পেয়েছে একটা অ্যাটম, একটা বডি সেন্টার অ্যাটম ছিল, কারণ দেহের মধ্যে একটা ছিল সেটা পুরোটাই পেয়েছে, তার মানে টোটাল 1। অর্থাৎ এখানে 8টা কর্নার এবং একটা বডি সেন্টারের টোটাল যদি করি তাহলে সেক্ষেত্রে টোটাল অ্যাটম হয়ে গেল ওই বডি সেন্টার ইউনিট সেলের 2টো। যদি আমরা এবার পরের যদি চিন্তা ভাবনা করে থাকি, এর পরে যে প্যাটার্নটা পাই সেটা হলো ফেস সেন্টার, অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। পৃষ্ঠকেন্দ্রিক যখনই হয় তাহলে সেক্ষেত্রে কণা কোথায় থাকে দেখা যাক। 8 কোণে 8টা থাকছেই। যদি আমরা ফেস সেন্টার কিউবিক ইউনিট সেলের কথা বলি, 8 কোণে তো 8টা অবস্থান থাকছি, তাছাড়া কোথায় থাকবে? প্রতিটি পৃষ্ঠতলে একটা করে কণা থাকে, অর্থাৎ আমাকে 8 কোণে 8টা হিসাব করতে হবে। পৃষ্ঠতলে দেখো এখানে ছবিতে দেখতে পাচ্ছ, দেখো 8 কোণে 8টা কণা আছে এবং প্রত্যেকটা 6টা পৃষ্ঠতলে এখানে কণাগুলো অবস্থান করে আছে। এখন দেখার হচ্ছে ওই ইউনিট সেল অ্যাকচুয়ালি কত করে অংশ সেখানে পাবে। আমরা আগেই বিচার করেছি কৌণিক, দেখো কৌণিক বিন্দু যেগুলো আছে সেগুলো ক ভাগে ভাগ হবে? 8। অর্থাৎ একের 8 অংশ করে যুক্ত করি যদি 8টি অবস্থান আছে, সেই 8টি অবস্থানে কিন্তু এখান থেকে দেখতে পাবো মোট কণা পেয়ে যাব একটা। যেগুলো পৃষ্ঠতল ছিল সেগুলো দেখো অর্ধেক করে ভাগ হয়েছে, তার মানে অর্ধেক করে যদি হয় তাহলে 6টা পৃষ্ঠতল আছে, 6 ইন্টু হাফ হবে, তার মানে এখান থেকে 6টা ইন্টু হাফ করে দিলে 3 আসে। তাহলে টোটাল ইউনিট সেলের মধ্যে, অর্থাৎ ফেস সেন্টার ইউনিট সেলে যেটা আছে কিউবিক সিস্টেমে, সেটা টোটাল যে পার্টিকেল আছে সেটা কত হয়ে যাবে? 3 + 1 = 4। এই 4 কি করে? তোমরা টোটাল ক্যালকুলেশন বুঝে নিয়েছো। 8 কর্নারে 8টা অবস্থান ছিল একের 8 করে, একের 8 ইন্টু 8 = 1 অ্যাটম। তারপর কি হয়ে গেল? টোটাল আমাদের 6 ফেস সেন্টার অ্যাটম ইন্টু হাফ পোর্শন করে পাই, হাফ, অর্থাৎ পার ইউনিট সেলে, তাহলে 6 ইন্টু হাফ = 3 অ্যাটম। টোটাল হয়ে গেল এখানে ফেস সেন্টার ইউনিট সেলের 4 অ্যাটম। এইভাবে আমরা ফেস সেন্টার যে ইউনিট সেল আছে সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু করতে পারি। এইভাবে আমরা যে কোনো ঘনকাকার যে ইউনিট সেলগুলি আছে তার মধ্যে 3 প্রকারের আমরা জানি, প্রত্যেকেই জানি কিউবিক যে ইউনিট সেল হয় তারা সাধারণত 3 ধরনের হয়। একটা যেটা প্রিমিটিভ আমরা বা সিম্পল বলতে পারি, তো সেই ইউনিট সেল যেটাকে সরল একক কোষ বলে থাকি। এছাড়া আছে বডি সেন্টার ইউনিট সেল যেটাকে দেহকেন্দ্রিক ইউনিট সেল বলে থাকি, এবং লাস্ট অফ অল যেটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে সে 4। তাহলে সরল একক কোষ এবার দেখে নেওয়া যাক, তাহলে একটু ব্যাক ক্যালকুলেশন করে যে আমরা বুঝতে পেরেছি কিনা। আমরা সরল একক কোষে একটা, দেহকেন্দ্রিক যদি হয় তাহলে সে 2টো, এবং পৃষ্ঠকেন্দ্রিক যদি হয় তাহলে টোটাল 4টা কণা কিন্তু একটা ইউনিট সেলে থাকবে। এইভাবে আমরা সাধারণত ইউনিট সেলের ক্যালকুলেশন করতে পারি। আশা করি তোমাদের এই ভিডিওটা যদি দেখতে পাও ভালো করে দেখে নিতে পারো, আরও রিভার্স করে করে দেখো কিভাবে ভাগ হয়েছে, বারবার রিভাইজ করে করে দেখতে থাকো, এবং এটাকে অবশ্যই তোমরা ক্যালকুলেশনটা তোমরা বুঝতে পেরে যাবে। আমি আশা করি যে ক্যালকুলেশনটা এখানে করে দেওয়া আছে, এটা যদি করতে পারো তাহলে ক্যালকুলেশন যদি আগাতে পারো তাহলে তোমাদের ক্ষেত্রে সলিড কেমিস্ট্রিতে অঙ্ক করার ক্ষেত্রে অনেক সহযোগিতা তুমি পেতে পারো এখান থেকে। তো এইভাবে আমরা কিন্তু পরবর্তী নেক্সট কোনো ভিডিও আবার নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো।